নমস্কার, আমি অয়ন। প্রথমেই সুখবর। অনেকেই চাতক পাখির মতো চেয়ে আছেন কবে পদ্মার ইলিশ আসবে আমাদের এই কলকাতায়। পুজোর আগেই পদ্মার ইলিশ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতায় ইলিশ পাঠানোর আবেদন করেছেন 15 জন মাছ ব্যবসায়ী বাংলাদেশের কাছে, বাংলাদেশ সরকারের কাছে। কথা বলবো ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চন্দ্র দাসের সঙ্গে। অতুল বাবু, আপনারা কি আবেদন করেছেন? আমরা আবেদন করিনি, এটা বাংলাদেশে যারা এক্সপোর্ট করে, যারা আমাদেরকে মাছ পাঠায়, আমরা তো আমদানি করব, যারা এক্সপোর্ট করে তারা আবেদন করেছে বাংলাদেশ সরকারের কাছে। তো সেটা একটা পদ্ধতি তৈরি হয়েছে এবং আগামী রবিবার কি সোমবার জানা যাবে কবে থেকে এক্সপোর্টটা হবে। মানে এই অনুরোধটা বাংলাদেশের ব্যবসায়ীরা করেছেন? এই অনুরোধটা বাংলাদেশের ব্যবসায়ীরাই করেছেন, যেহেতু ওনারা ওই গত বছরও পুজোর সময় 500 টন ইলিশ আমাদেরকে দিয়েছিলেন, তো এই বছরে সেটা একটু বাড়ার সম্ভাবনা আছে। গত বছর একজন ব্যবসায়ীকে দিয়েছিলেন, এই বছর আমাদের কাছে খবর আছে বেশ কয়েকজন এক্সপোর্টারকে এই মাছ রপ্তানি করার জন্য অনুমতি দেবেন। মোটামুটি কতটা পরিমাণ আসতে পারে তাও যদি একটু বলতে পারেন? কারণ আমাদের কাছে একটু শুনেছি আমরা যে হয়তো 1500 মেট্রিক টন মাছ এই বছর দিতে পারে। গত বছর 500 দিয়েছিল, এবছর হয়তো 1000 থেকে 1500 টন দিতে পারে। 1000 থেকে 1500 টন যদি মাছ দেয়, মাছ আমদানি হচ্ছে, 1000 থেকে 1500 মেট্রিক টন যদি মাছ দেয় বাংলাদেশ সরকার, তাহলে আমাদের পক্ষে কতটা যথোপযুক্ত হবে বলে মনে হয়? না, এই মাছটা একেবারে সামান্যই, কারণ আমরা গত 2011 সাল পর্যন্ত যে আমরা আমদানি করেছিলাম, 2007 থেকে 2011 পর্যন্ত প্রত্যেক বছর আমরা 8 থেকে 9000 মেট্রিক টন আমদানি করতাম। তার আগে আরো অনেক বেশি করতাম। তো সুতরাং এটা কিছুই না, সামান্য মাছ আর কি। এবং দাম যে খুব একটা এখানে কমবে এত চাহিদার জন্য, সেটাও আশা করছি না। অনেক ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়ীরা রফতানির জন্য তারা বাংলাদেশ সরকারের কাছে ভারতে বা কলকাতায় রফতানির জন্য আবেদন জানিয়েছেন। তবে এখানকার ব্যবসায়ীরা মনে করছেন 1500 মেট্রিক টন পরিমাণ কিছুই না এবং তাতে দাম কমারও কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ইলিশ এলেও খুব একটা যে স্বাদ উপভোগ করতে পারবেন মানুষ, তাও নয়। পুজোর আগেই পুজো শুরু। দেবীর বোধন হলো ট্যাংরার শিলপাড়ার দাসবাড়িতে। এই রকম অবস্থা, করোনা আবহ, আর কয়েকদিন পরেই পুজো শুরু। কিন্তু তার আগেই পুজো শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই পুজো একটা আবহাওয়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। তিথি নক্ষত্র মেনে শুরু হলো এই বাড়ির 13তম বছরের পুজো। আমি চলে যাব আমাদের প্রতিনিধি ইরণ রায় বর্মনের কাছে। ইরণ, কতটা আনন্দ এই মুহূর্তে? করোনা আবহ রয়েছে, অনেক অতিমারির বিষয় রয়েছে, তা সত্ত্বেও কতটা আনন্দে রয়েছে দাসবাড়ি? দেখো, ভাদ্র মাসে মা উমার আগমন, এখনো মহালয়া হতে এখনো 6 দিন বাকি আছে, কিন্তু ট্যাংরার দাসবাড়িতে পুজো শুরু হয়ে গেল। এরা এই দিনটিতেই পালন করেন পুজো। এরা মূলত কৃষ্ণা নবমীর আদ্যা নক্ষত্র অনুযায়ী পুজো করেন। এই মুহূর্তে সন্ধ্যা আরতি হচ্ছে, সেটা দেখাবো। মা দুর্গার মূর্তির সামনে বাড়ির ছেলে তিনি সন্ধ্যা আরতি করছেন। বাড়ির পরিবারের প্রত্যেক সদস্য উপস্থিত রয়েছেন। পরিবারের বাকি সদস্য যারা রয়েছেন, বাড়ির বৌমা বা পুত্রবধূ তিনি যেমন রয়েছেন, বাড়ির ছোট্ট শিশুটি তিনিও কিন্তু পূজায় হাত লাগিয়েছেন আরতিতে। বাড়ির যে গৃহকর্ত্রী তিনিও কিন্তু শঙ্খ বাজাচ্ছেন। অর্থাৎ পরিবারের সবাই মিলে করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে তো বাইরের লোককে নিয়ে আসা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ঝাঁকি আনা অনুমতি হয়নি, কিন্তু তার মধ্যেই বাড়ির প্রত্যেকে মিলে কিন্তু পুজোয় হাত লাগিয়েছেন। বাড়ির ছেলে প্রসেনজিৎ দাস তিনি প্রত্যেক বছর পুজো করেন। তিনি নিজে পুজো করা শিখেছেন এবং সেই কারণেই তিনি প্রত্যেক বছর পুজো করেন এবং পুজোর দায়িত্বে তিনি থাকেন। এই মুহূর্তে সন্ধ্যা আরতি চলছে মা দুর্গার সামনে বা মূর্তির সামনে। 1 মাস 41 দিন আগে, আমি যদি একদম সঠিক সংখ্যা বলি তাহলে 41 দিন আগে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল। মূলত কিন্তু বোধনের, মা দুর্গার বোধনের যে বিভিন্ন রীতি রয়েছে তার মধ্যে প্রথম যেটি, সেটাই কিন্তু আজকে সেই তিথি, সেই কৃষ্ণা নবমী।
আদ্রা নক্ষত্র, সেই তিথি অনুযায়ী কিন্তু দেবীর বোধন এবং আরাধনা চলছে এবং সেখানেই কিন্তু মায়ের মূর্তির সামনে সেখানে কিন্তু সকালেই আজকে বোধন হয়েছে, যেখানে বেলগাছ তলায় এখানে বোধন হয়েছে, তারপরে কিন্তু পুষ্পাঞ্জলি হয়েছে, সকালে আরতি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা আরতি চলছে। পরিবারের প্রত্যেকে তার মধ্যে উপস্থিত আছেন এবং সন্ধ্যা আরতি করছেন এবং এই মুহূর্তের ছবিটা পুরো যেটা তুলে ধরানোর চেষ্টা করছি। একেবারে ইরান নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, 1 মাসে 2টি অমাবস্যা থাকায় মলমাস হিসেবে ধরা হচ্ছে আশ্বিন মাসকে। তাই দুর্গা ষষ্ঠী 40 দিনের বেশি সময়ের আগেই শুরু দাসবাড়ির পুজো। কোভিড বিধি মেনেই হচ্ছে দেবীর বোধন। মহালয়া পর্যন্ত পুজো চলবে, তারপর হবে নিত্য পুজো, আবার সপ্তমী থেকে শুরু হবে মহাপুজো। ট্যাংরার দাসবাড়ি থেকে সোজা চলে যাব বাঁকুড়া। একের পর এক 9 বার তোপধ্বনি। প্রাচীন রীতি মেনে সেই তোপধ্বনিতে শুরু হলো বিষ্ণুপুর রাজবাড়ির পুজো। 1000 বছরের বেশি প্রাচীন রাজবাড়ির পুজো। আজ থেকে 1023 বছর আগে নারায়ণী পুঁথি অনুযায়ী শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো। আজও সেই নিয়ম অব্যাহত। ওই 14 দিন আগে বড় ঠাকুরানী আসেন, পটে পুজো হয়। বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী। প্রথম দিন এলেন বড় ঠাকুরানী। আজকে বড় ঠাকুর আগমন করলো মন্দিরের মধ্যে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে আপনার খচ্চর বাহিনীর পুজো হবে। খচ্চর বাহিনীর পুজো এখন তো খুবই তাৎপর্যপূর্ণ হবে আর কি। তখনকার আমলেও একইভাবে ছিল, বিভিন্ন যে প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, মহামারী ছিল, তার হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য এই খচ্চর বাহিনী দেবী পুজো করা হতো। বিজয়ের দিন মায়ের আগমন ঘটলে বিশালাক্ষী দেবীর রাজগৃহে প্রবেশ ঘটে এবং নীলকণ্ঠ পাখি ছেড়ে, দইয়ের মধ্যে চ্যাং মাছ ছেড়ে, যেগুলো শুভ বলে মনে করা হয়, পুজো সমাপ্তি ঘোষণা করা হয়। এবার চলে আসবো হুগলিতে। করোনা পরিস্থিতির মধ্যেই মাতৃ আরাধনা।
কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পুজো শুরু হুগলির বাক্সার মিত্র বাড়িতে। 462 বছরে পা দিল এই পুজো। কলা বউ স্নান করে মন্দিরে প্রবেশ, নবপত্রিকা অধিষ্ঠিত হলো আজ। সকাল থেকে চলছে পুজোর আয়োজন। পাশেই সরস্বতী নদীতে কলা বউ স্নানে যোগ দেন পরিবারের সদস্যরা। 42 দিন ধরে চলবে চণ্ডীপাঠ। পরিমাণ বেশি হবে পুজো আনন্দটা, কারণ আমাদের বাড়ির যে সবাই ঠাকুর পুজোর সময় হলে একটু ঘুরতে যাওয়া সব থাকে, কিন্তু এই রকম পরিস্থিতি থাকবে না। সবাই বেশি পরিমাণ টাইম বাড়িতেই স্পেন্ড করবে। খামতি কোনো কিছু হবে না, বরঞ্চ বাড়ির ছেলেরা, বাড়ির মেয়েরা, বাড়ির বউরা একত্রিত হয়ে বেশি পরিমাণ বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটাবে। এবার মুর্শিদাবাদে আজ কৃষ্ণপক্ষের নবমী। প্রথা মেনে দেবীর বোধনে পুজো শুরু হলো মুর্শিদাবাদের পাঁচথুপির সিংহবাহিনী বাড়িতে। পুজোর বয়স প্রায় 400 বছর। করোনা আবহে খুব সংক্ষেপেই শুরু হলো পুজো। প্রাণের পুজো বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদে, এছাড়াও ট্যাংরার দাসবাড়িতেও। একদিকে বাঁকুড়ায় নবার তোপধ্বনির মাধ্যমে পুজো শুরু, হুগলিতে বাক্সায় মিত্রবাড়িতে পুজো শুরু, মুর্শিদাবাদের পাঁচথুপিতে দেবীর বোধনে পুজো শুরু। এখানে আমরা ষষ্ঠী এবং পঞ্চমীর দিন আমরা এখানে পতাকা লাগাবো। আমাদের বাড়িতে এখনো কেউ আসবে না, এই সময় লকডাউনের সময় প্রশাসনের কিছু রেস্ট্রিকশন আছে, আমরা সেটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বা যেগুলো প্রশাসন থেকে বলবে সেগুলো চাইবো সেগুলো পালন করে পুজোটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। মৃন্ময়ী মূর্তি এবং সিংহবাহিনী অষ্টধাতু যে গৃহদেবী দুটো পুজো আমাদের একসাথে হয়। এখানে দুটো দুর্গা পুজো একসাথে হয়, এটাই আমাদের বাড়ির মানে এই ঘোষাশা পরিবারের বিশেষত্ব। আয়ুষ্মান ভারত এখানে কার্যকর করা হয়নি, অর্থাৎ এ রাজ্যে কার্যকর হয়নি, তা নিয়ে বিজেপি তোপ দেখেছে বারবার। এবার আয়ুষ্মান ভারত নিয়ে 4 রাজ্যকে নোটিশ। আয়ুষ্মান ভারত কেন কার্যকর হয়নি 4 রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। ওড়িশা, দিল্লি, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গকে নোটিশ। এর আগে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পরে বারবার বিতর্ক উঠেছে যে এ রাজ্যে কেন চালু করা হচ্ছে না আয়ুষ্মান ভারত। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুশীল পাंडेর সঙ্গে কথা বলে। सुशील जी, सुप्रीम कोर्ट ने क्या कहा? मामले में एक याचिका दाखिल की गई थी जिसमें कहा गया था कि केंद्र सरकार के द्वारा लागू की गई योजना आयुष्मान भारत को 5 राज्यों ने लागू नहीं किया है, जिसमें पश्चिम बंगाल, दिल्ली, उड़ीसा, तेलंगाना शामिल है। हालांकि सुप्रीम कोर्ट ने इस पूरे मामले में 5 राज्यों से ये जवाब तलब किया है कि आखिर उन राज्य सरकारों ने अभी तक अपने अपने राज्यों में आयुष्मान भारत योजना क्यों नहीं लागू किया है। याचिकाकर्ता का साफ तौर से कहना है कि इस पूरी योजना से कहीं ना कहीं इस पूरे मामले में तमाम जो गरीब लोग हैं उनको काफी मदद मिलती है। 5 लाख का उनका बीमा किया जाता है, लेकिन राज्य सरकार ने इस पूरे योजना को लागू नहीं कर रही है, जिसको लेकर सुप्रीम कोर्ट ने इस मामले में तमाम 5 राज्यों को नोटिस जारी कर उनसे जवाब तलब किया है। सुप्रीम कोर्ट ने पश्चिम बंगाल, दिल्ली, उड़ीसा इन तमाम राज्य सरकारों से ये पूछा है कि वो बताएं कि आखिर इन तमाम राज्य सरकारों ने अपने अपने राज्यों में आयुष्मान भारत योजना को लागू क्यों नहीं किया। अब ऐसे में देखना ये है कि जब 4 हफ्ते के बाद सुप्रीम कोर्ट इस पूरे मामले की सुनवाई करेगा तो ये तमाम राज्य सरकारें अपना क्या कुछ जवाब सुप्रीम कोर्ट में दाखिल करती हैं। लेकिन कहीं ना कहीं सवाल सुप्रीम कोर्ट ने जरूर इन तमाम लोगों से पूछा है, जिसमें जवाब इनको देना काफी लाजमी। बहुत बहुत शुक्रिया। 4 সপ্তাহের মধ্যে এই 4 রাজ্যকে জবাব দিতে হবে কেন আয়ুষ্মান ভারত কার্যকর হয়নি এই 4 রাজ্যে। কথা বলবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে, কি বলবেন? সুপ্রিম কোর্ট এবার নির্দেশ দিল যে কেন আয়ুষ্মান ভারত কার্যকর হয়নি পশ্চিমবঙ্গে, তা পশ্চিমবঙ্গ সরকারকে লিখিত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। কেন আয়ুষ্মান ভারতে পশ্চিমবঙ্গ যুক্ত হয়নি এর যুক্তিগ্রাহ্য কোনো উত্তর কি কেউই দিতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প চালু আছে। হ্যাঁ, যুক্তিগ্রাহ্য হোক না হোক উত্তর কি কোনো আধিকারিক দিতে পারবেন? না, একমাত্র মমতা ব্যানার্জি। তিনি কখন হ্যাঁ বলবেন আর কখন না বলবেন এটা তো কেউ জানে না। তিনি তো বরঞ্চ এর আগে
দিল্লির প্রকল্প পশ্চিমবাংলায় কেন ভালো করে হবে না, আরো বেশি করে হওয়া উচিত বলে পরামর্শ দিতেন আগের সরকারকে। আর এখন কোন একটা দিল্লির প্রকল্প নাম শুনলেই লাফিয়ে উঠছেন। এরা বলছে এটা আমার প্রকল্প, ওটা বলছে ওটা আমার প্রকল্প। স্বাস্থ্যসাথীর সঙ্গে এটা ঠিক তুলনা হয় না। যদিও ইন্স্যুরেন্স উপরে নির্ভর করে চিকিৎসার বন্দোবস্তটা ভালো না। সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল যেটা করেনি, যেটা আমাদের সমালোচনা, যেভাবে সরকার নিজের ইনফ্রাস্ট্রাকচার থেকে ডেভেলপ করে স্বাস্থ্যক্ষেত্রে দায়িত্ব নিতে পারত, সেটা না করে আয়ুষ্মান ভারত করে কার্যত দিল্লিও খানিকটা দায়িত্ব ছেড়ে দিচ্ছে। কিন্তু স্বাস্থ্যসাথীর তুলনায় এখানে খরচের পরিমাণটা অনেক বেশি। স্বাস্থ্যসাথীর তুলনায় এখানে সেই দিক থেকে যদি বলেন অ্যাডভান্টেজ তুলনামূলকভাবে বেশি। বেশ, রাজ্য সরকারের আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে কার ছবি থাকবে, কার নাম হবে। দিল্লির নাম থাকবে অথবা নরেন্দ্র মোদীর ছবি থাকবে কি থাকবে না, সেইখানে যদি বলে যে মমতা ব্যানার্জির ছবি থাকবে আর মমতা ব্যানার্জির নাম থাকবে, আচ্ছা, তাহলে হয়তো আপত্তি হয় না। তাহলে কোয়েশ্চেনটা কিন্তু স্বাস্থ্যের জন্য নয়, চিকিৎসার জন্য নয়, নীতির জন্য নয়, নাম, ক্ষমতা, ছবি। এই ধন্যবাদ। কারণে একটা আপত্তির কি কোনো যুক্তি থাকতে পারে? ধন্যবাদ সুজানদা, ধন্যবাদ। আয়ুষ্মান ভারত নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যকে নোটিশ। আয়ুষ্মান ভারত কেন কার্যকর হয়নি? সিপিএম এর অভিযোগ আয়ুষ্মান ভারত ইন্স্যুরেন্সের মতো, তাতে তাদের আপত্তি রয়েছে। কিন্তু এখানে রাজনীতির জন্যই, অর্থাৎ মুখ দেখানোর জন্য, কার মুখ থাকবে নরেন্দ্র মোদীর নয়, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। সেই কারণেই সেই প্রতিযোগিতাতেই আয়ুষ্মান ভারত কার্যকর হয়নি, করেনি এ রাজ্যের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে এ রাজ্যে, স্বাস্থ্যসাথী প্রকল্প থাকতে আবার কেন আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে এ রাজ্যে। গতকালই জেপি নাড্ডা অভিযোগ করেন যে এ রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলিকে ছাপ দেওয়া হচ্ছে রাজ্যের প্রকল্প বলে।